গণঅভ্যুত্থানে নিহত আহতদের নামে বহু মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতার জের ও মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস হয় প্রথমে। পাহাড়ের নতুন সীমানা সড়কে বেড়েছে জুম ফসলের বিক্রি, স্বাবলম্বী হতে অনেকেই করছেন ফল ফসলের বাগান। এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর কুমিল্লা থেকে চলা 4 সেট ডেমু ট্রেনের সবই অচল, চাহিদা বাড়লেও একের পর এক লোকাল আন্তনগর বন্ধে ভোগান্তি। এবং সুন্দরবনে 3 মাস প্রবেশ নিষেধাজ্ঞায় কর্মহীন হাজারো বনজীবী, ক্ষতির মুখে পর্যটকবাহী ট্রলার মালিক চালকরা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলায় ভুয়া বাদী রয়েছে। এইসব মামলা মূলত করা হয়েছে ব্যক্তিগত শত্রুতার জেরে। অনেকে আবার মামলা বাণিজ্য করেছেন নিজের সন্তানকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর ঘটনাও রয়েছে কুড়িগ্রামে। বিস্তারিত প্রতিবেদনে। যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলনে নিহত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকার সহিংসতায় মামলাও হয়েছে বেশি। 5 আগস্ট দুপুর 2টায় যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহিন। মামলার এজাহারে বলা হয়েছে তিনি একজন গাড়ি চালক। শাহিনকে হত্যার অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়, যেখানে 34 নম্বর আসামি তহিদুল ইসলাম, যিনি পেশায় একজন ব্যবসায়ী। আজকে এত মাস হয়ে গেল, আমি কোর্টে কেন হাজিরা দিব যে মামলায় আমি জড়িত না? তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই মামলার সূত্রপাত। ঘটনার সময় তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য সেটারই একটা পরিকল্পনা এটি। যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জানান, মামলাটি আদালত থেকে এসেছে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আসামির বিরুদ্ধে তার অপরাধের বিষয়ে প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগপত্র দাখিল হবে। আর যদি কোনো কারণে কোনো আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা জানাতে পারেন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মহিউদ্দিন। এ ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ভুয়া, আরেকটি মামলা করেছেন আপন ভাই। থেমে আছে আপন ভাইয়ের মামলার তদন্ত। মামলাটার বাদীকে আমরা খুঁজে পাই না, মামলাটা ভুয়া, আমরা মামলাটা বাতিল করার জন্য উনি কয় কর্মু ঠিক আছে। তো উনি আমার একটা কথা বলছে যে আপনার মামলাটা আমি রানিং করে দিব, এই মামলাটা বাতিল করে দিব। কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো আমরা এই তো মামলা প্রায় তো 7 মাস হয়ে যাইতেছে। টাঙ্গাইলে এরকম হয়রানিমূলক একটি মামলায় অনেক নিরীহ লোকদের আসামি করা হয়েছে। সাবেক ফুটবলার কাজী এনামুল হক ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। একটি হত্যা চেষ্টার মামলার আসামি করা হয়েছে তাকে। মোহাম্মদ আনোয়ার সাদত উজ্জ্বল একজন ব্যবসায়ী। জুলাইয়ে তিনি ভারতে ছিলেন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। দুজনেই বাদীকে চিনেন না। আমি এটা বিশ্বাসও করি না যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না। ঢাকা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ওইটা ডাক্তার কাছে যাই। আমি স্কোয়ারের 7 দিন থেকে দেখে ডাক্তার দেখে আমার ওয়াইফ এরকম অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমার নামে, আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই, আমার নামে মামলা হইব কেমনে? আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব এটা আমার বিশ্বাস হয় প্রথমে।
তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যক্তিগত শত্রুতা বসে যেন আসলে কাউকে যেন হয়রানি না করা হয়, এটা মানে যিনি মামলা করছেন তারও একটি দায়িত্ব। আর আমরা আমাদের দিক থেকে পেশাগত যে দায়িত্ব রয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করা যে আসলে প্রকৃত অর্থে ঘটনাটা কী এবং প্রকৃত অর্থে আসলে কারা কারা এটির সাথে সম্পৃক্ত, সেটি আমাদের যে পেশাগত দায়িত্ব সেটি যেন সকলে যথাযথভাবে পালন করে সেজন্য আমরা তৎপর রয়েছি, সচেষ্ট রয়েছি। মূল অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে সরকার, জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে। সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে। মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। জাহিদ হাসান, এখন, ঢাকা। হয়রানি ও মামলা বাণিজ্যের গভীরের তথ্য জানতে চোখ রাখুন আজ রাত 10টায় এখন টিভিতে। রংপুরে আবু সাইদ আর উত্তরাতে মুগ্ধ, এই দুজন বাদেও ঢাকার বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গায় জুলাই আগস্টের বিভিন্ন তারিখে ছড়িয়ে পড়ে দাঙ্গা আন্দোলনের রূপ তখন দেখা দেয় দারুণ এক সম্ভাবনায়। বিশেষ করে পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান, তার সাথে যখন লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, বাংলা বাজার সহ বিভিন্ন এলাকা একাকার হয়ে যায় জনতায়, তখন প্রাণ যায় ঠিকই, তবে তাতে করে মুক্তি পায় নতুন এক সম্ভাবনার বাংলাদেশ। কেমন আছেন সেই সমস্ত জুলাই যোদ্ধারা? বাংলাদেশ নিয়ে আসার বাস্তবায়নে বা কতটা, সে বিষয়ে খোঁজ নিয়েছেন নাজমুস সাকিব, ছবি তুলেছেন সুমন সরকার। মাঝে মধ্যে ছবিটা সামনে দাঁড়াই কথা বলি, এত তাড়াতাড়ি কেন চলে গেলি, আর কয়টা দিন থাকতি। যে অশ্রু কান্না হয়ে ঝরে সাজিদের বোনের, তার সান্ত্বনা কিসে? যে আম্মু এটা রান্না কইরো, বা আজকে পোলাও রান্না করছো একটু বেশি করে রান্না কইরো, মাংস রান্না করছো ভাতটা একটু বেশি করে রাইন্দো। আম্মু এখন আর এগুলো রান্নার সাহসই পায় না, যে কেউ তো বলে না আম্মু ভাতটা একটু বাড়ায় রাইন্দো। মায়ের কাছে আবদার যে সাজিদের, হার মানল কি মৃত্যুর কাছে? জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদের বোন এভাবে ব্যাখ্যা করছিলেন একমাত্র ভাইকে হারিয়ে। যে ভাইকে কেড়ে নিয়েছে জুলাই, বছরান্তে মনে পড়ে কতটা। ও সাহসী, আমরা তো এত সাহসী না, আমরা ভীতু মানুষ। খুব মানা করছি। ও যখন দেখলাম যে ওর এই অবস্থা, পরের দিনে আমি লিটারালি পরের দিনই সকালবেলা উঠে আম্মুকে বললাম যে আম্মু এই ছেলেকে আটকায় রাখতে পারবা না। 2024-এর জুলাই হওয়া গণঅভ্যুত্থানে যেমন ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়, তেমনি পুরান ঢাকাও হয়ে পড়ে গুরুত্বপূর্ণ হটস্পট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বেশ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী আর সাধারণ মানুষ নেমে আসেন প্রধান সড়ক আর অলিগলিতে। এক কাতারে সামিল হয়ে বুলেটে আহত হয়েছেন নাম না জানা বহু মানুষ, শহীদ অন্তত 17 জনের বেশি। শিক্ষার্থী নুরুন্নবী, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন, যাকে ডিবি পুলিশ ধরে নিয়ে চরম নির্যাতন করে পঙ্গু করে দেয়, স্মরণ করছিলেন তাদের সঙ্গে থাকা সহযাত্রীদের। দলমত নির্বিশেষে জুমার নামাজের পরবর্তী সময়ে এই জায়গাটা একদম ভরে গেছিল। পুরান ঢাকা বলা যায় যে ওই দিন পুরান ঢাকা স্বাধীন হয়ে গেছিল। তবে যে জুলাই আহত করেছে অনেককে, বছর পেরিয়ে এখনো ব্যথা নিয়ে ঘুরতে হয়, তাদের প্রত্যাশা কতটা পূরণ হলো? 5 আগস্টের আগে যেমন ছাত্রলীগ এককভাবে আপনার সব কিছু দখল করেছিল, 5 আগস্টের পরবর্তী পর্যায়ে বাংলাদেশে এটা সম্ভব হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের যেমন গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আগানোর দরকার ছিল, এবং সবচেয়ে বড় কথা যেটা, তার যে বিষয়গুলোতে আসলে ফোকাস করার দরকার ছিল সেই বিষয়গুলোতে আসলে করতে ব্যর্থ হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ তারা ব্যক্তিগতভাবে ভাগ করে নিচ্ছে, কিন্তু জুলাইয়ের ক্রেডিট কোনো একক দলের ছিল না। জুলাই আন্দোলনকারী হিসেবে, চোখের সামনে ভাইয়ের মৃত্যু দেখা একজন বোন হিসেবে আমি তেমন কিছু দেখিনি এখনো। কিন্তু এই যে জুলাই, তাতে অন্যতম দাবি ছিল শিক্ষা প্রতিষ্ঠানে স্বৈরতন্ত্র থাকবে না। সেটা করা গেল কতটা, প্রশ্ন ছিল এই ছাত্র নেতার কাছে। সুন্দর কোড অফ কন্ডাক্ট যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আনা হয়, যে যাতে করে
এই নিয়মগুলো মেনে একজন শিক্ষার্থীকে রাজনীতি করতে হবে, তাহলে মনে করি আসলে নতুনভাবে কোনো দল ওইভাবে স্বৈরতান্ত্রিকভাবে ছাত্রলীগ হয়ে উঠতে সাহস পাবে না। পুরান ঢাকার মধ্যে কবি নজরুলের শিক্ষার্থীরাও ছিলেন জুলাই আন্দোলনে সক্রিয়। ইকরাম, জিহাদ, ওমর ও তাহিদুল ইসলাম নামে 4 শিক্ষার্থী শহীদ হন এই প্রতিষ্ঠানের। এর মধ্যে ওমর ও ইকরাম শহীদ হন লক্ষ্মীবাজার মোড়ে। তার বন্ধুরা জানাচ্ছিলেন 19 জুলাই একই সঙ্গে ছিলেন সড়কটিতে। মুহূর্তে একটি বুলেট এফোর ওফোর করে বেরিয়ে যায় ওমরের শরীর, আরেকটি বুলেট এসে মাথা ভেদ করে ইকরামের। আমি যখন ওর লাশটা পাই, ওর বুকে হচ্ছে একটা কাপড় দিয়ে বাঁধা, ওর বুকে 3টা ছিদ্র ছিল। ওর যে বুলেটটা লাগে, বুলেটটা হচ্ছে 2 জনকে আহত করার পর ওর বুকে লাগে, বুকে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। 71-এ যেরকম একের পর এক লাশ পড়েছিল, এই লাশটা আমার লাশের স্তূপ আমরা নিজে চোখে দেখলাম আর কি। কবি নজরুলের মতোই পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সেদিন লক্ষ্মীবাজার তাঁতিবাজার মোড় অবরোধ করেছিলেন। এতে প্রতিষ্ঠানটির 2 শিক্ষার্থী শহীদ হয়েছেন। মৃত্যুকে একদম তো কাছ থেকে দেখান, তো ওই জায়গা থেকে আমরা আরও সামনে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর পুলিশ একসময় ধাওয়া করে, পরে আমরা দৌড় দেওয়ার কারণে আমার হচ্ছে পায়ে এবং হচ্ছে পিঠে গুলি লাগে। শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র সংগঠন একীভূত হয়ে অংশ নেন গণঅভ্যুত্থানের এই আন্দোলনে। দলীয় সিদ্ধান্তে যারা অংশ নিয়েছেন তারা বলছিলেন গত 17 বছরের তাদের পুঞ্জীভূত ক্ষোভের কথা। আমাদের প্রায় 10 জনের উপর গ্রেপ্তার হয়েছে এবং আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, অসংখ্য। আমাদের সিদ্ধান্ত হলো আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, অর্থাৎ যেটা বৈষম্য বিরোধী ব্যানার, এই ব্যানারে আমাদেরকে পথে নামতে হবে, রাজপথে নামতে হবে। আমাদের কাছে যে একটা প্রাথমিক তালিকা এসেছিল, সেখানে পেলে আমাদের থেকে 40 থেকে 50 জনের মতো সরকারি সহিংসতাগুলো ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছিল। এই যে স্বাভাবিক যে লক্ষ্মীবাজার, সেই লক্ষ্মীবাজারটি অস্বাভাবিক ছিল ঠিক 1 বছর আগে। জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে এই লক্ষ্মীবাজারের এই সড়কটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ যেমন শহীদ হয়েছেন, পাশাপাশি এলাকার 2টি কলেজ, সেই কলেজ দুটির অন্তত 6 জন শহীদ হয়েছে এবং এই পুরান ঢাকার মানুষেরা অন্তত 17 থেকে 20 জন শহীদ হয়েছেন বলে জানা যাচ্ছে। 5 আগস্টের পর কি আড়ালেই রয়ে গেল এসব প্রতিষ্ঠানের প্রাপ্তি? প্রশ্ন ছিল নাহিদ ইসলামের কাছে। 5 আগস্টের পরে এত প্রেক্ষাপট যেভাবে পরিবর্তন হয়েছে, সরকারে থাকা আমাদের, তো সেই জায়গায় আসলে সবার সাথে সেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমাদের তো কোনো সাংগঠনিক কাঠামো আসলে ছিল না। এবং পুরান ঢাকায় কিন্তু আমাদের এনসিপির কার্যক্রম চলমান আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, আমি সরকারে থাকা অবস্থায় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়ার সাথে আমি এঙ্গেজ হয়েছি। যে আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের প্রয়োজনে পর্যায়ক্রমে একীভূত ছিল পুরান ঢাকাও, যার ফলেই পাওয়া গেল 5 আগস্ট এক নতুন বাংলাদেশ। নাজমুস সাকিব, এখন ঢাকা। রাজধানীর বাজারে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও হুট করেই বেড়েছে সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজফিহা ও খরচ। তাজফিহা, আপনার মাধ্যমে জানতে চাই যে হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, পাশাপাশি জানতে চাই যে আজ বাজারে মিষ্টি কুমড়োর দাম কেমন দেখতে পাচ্ছেন? অনেক আপনাকে প্রথমে আসলে শেষ প্রশ্ন যেটি করেছেন মিষ্টি কুমড়ার দাম কেমন দেখছি সেটির উত্তর দিয়ে শুরু করতে চাই। তো মিষ্টি কুমড়া বা করলা, ঢেঁড়স, এই যে মৌসুমি সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আজ বাজারে অনেকটাই চড়া। আমি যদি দামগুলোর কথা বলতে চাই, মিষ্টি কুমড়া আমরা দেখতে পেয়েছি যে কেজিতে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে আমরা দেখেছি 15 থেকে 20 টাকা ছিল। এছাড়া ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, এই ধরনের যে মৌসুমি সবজিগুলো রয়েছে সেগুলোর দামও বেশ চড়া। আমি যদি দামটা আপনাকে জানাতে চাই, ঢেঁড়সের দাম আমরা দেখতে পেয়েছি 30 থেকে 40 টাকা প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে। অন্যদিকে চিচিঙ্গা বিক্রি হচ্ছে একই দামে 30 থেকে 40 টাকা কেজি। অন্যদিকে এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আজকে আসলে বাজারে মৌসুমি সবজির মধ্যে বেগুন যে রয়েছে সবজিটি, সেটির দাম আসলে সবচেয়ে বেশি। সেটি আমরা দেখতে পেয়েছি যে 100 থেকে 110 টাকা কেজি দরে বেগুন বিক্রি হচ্ছে, যেটি তারা বলছেন যে গত সপ্তাহে 80 থেকে 90 টাকায় তারা বিক্রি করেছে। এবং কারণটি আপনি জানতে চাচ্ছিলেন যে মৌসুমি সবজিগুলোর দাম আসলে হুট করে এতটা কেন চড়া হলো, সেই কারণ হিসেবে এখানকার বিক্রেতারা বলছে যেহেতু
বর্ষা মৌসুম চলছে এবং বর্ষা মৌসুমে সাধারণত তারা বলছেন যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো থাকে সেগুলোর দাম কিছুটা বেড়ে যায় এবং তাদের থেকে আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে সবজির চড়া দাম সেটি আসলে কখন স্থিতিশীল হবে, কখন আসলে ক্রেতাদের নাগালে আসবে। তখন তারা আমাদেরকে বলেছেন যে বর্ষা মৌসুম শেষ হলে অর্থাৎ আরও 1 থেকে 2 সপ্তাহ পার হলে হয়তো এই যে সবজির যে চড়া দাম বা অস্থিতিশীলতা সেটি আসলে কিছুটা কমে আসবে এবং তখন আসলে এই যে মৌসুমি সবজিগুলো সেগুলো ক্রেতাদের নাগালে আসতে পারে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বাজারে মৌসুমি সবজি ছাড়াও আসলে বিভিন্ন অন্যান্য সবজি রয়েছে, যেমন গাজর, শসা, এগুলো আসলে মৌসুমি সবজি নয় এবং এগুলোর দাম কিন্তু যেহেতু মৌসুমি সবজি নয় সেহেতু অনেকটাই বেশি। এছাড়া আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, বিক্রেতারা আসলে বলছেন যেহেতু মৌসুমি সবজির দাম এখন তাদের হাতের নাগালের বাইরে, তাই তারা আসলে কিছুটা হতাশায় প্রকাশ করছেন যে মৌসুমি সবজি কিনতেই তাদের আসলে এত কষ্ট পোহাতে হচ্ছে। আর অন্যান্য বাজারের যে অন্যান্য যে সবজি ছাড়াও চাল ডালের যে বাজার রয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি অনেকটাই স্থিতিশীল রয়েছে। তো আমার কাছে এই ছিল কারণ বাজার থেকে সবজির বাজারের সবশেষ। অনেক কারণ বাজার থেকে সবজির সবশেষ দরদামের খোঁজখবর রাখছিলেন সহকর্মী তাজফিয়া অকরচ। এবার একটু চট্টগ্রামের দিকে তাকাতে চাই। চট্টগ্রামের বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। গত 1 মাসের ব্যবধানে পাইকারি বাজারে অবস্থা প্রতি 50 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, আর যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বরিশালের চড়া ইলিশের দাম আর রাজশাহীতেও চড়া মাংসের বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম, বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন অমিত হাসান, আর রাজশাহীর কোট বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামের, সেখানে আছেন ফাইসাল। ফাইসাল, গেল 1 মাস ধরে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে, 50 থেকে 300 টাকা ক্ষেত্রে জানছিলাম, তো সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা কি দেখতে পাচ্ছেন আর চালের বর্তমান দরদাম কেমন? হ্যাঁ, চট্টগ্রামে যে চালের বাজার সেটি কিন্তু হতাশ করছে যারা ক্রেতা আছেন তাদের, এবং আমরা দেখছি যে বাজারে এসে ক্রেতারা যেই দাম দেখছেন সেই দাম নিয়ে তারা সন্তোষ প্রকাশ করছেন না। তারা বলছেন যে এই যে দাম সেটি কিন্তু আসলে কোনো কারণ ছাড়াই যেভাবে বাড়ছে সেটির কোনো আসলে কারণ নেই। এটির জবাব তারা চাইছেন প্রশাসনের কাছে এবং তারা বলছেন যে আসলে এক্ষেত্রে যে মনিটরিংয়ের দরকার ছিল সেই মনিটরিং সেভাবে থাকছে না এবং কোনো কারণ ছাড়াই আসলে চালের দাম বাড়ছে। গত মাসে যেই চাল তারা 80 টাকা দিয়ে নিয়েছেন সেটা কিন্তু এই মাসে 10 থেকে 12 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে কেজি প্রতি। এবং আমরা দেখছি যে চালগুলো বেশি চলে, চিকন চাল, জিরা শাইল, নাজির শাইল, কাটারির মতো যে চালগুলো আছে এগুলো কিন্তু দেখছি 85 থেকে 95 এমনকি 98 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে নাজির শাইল, জিরা শাইল চাল কিন্তু বেশি বিক্রি হয়ে থাকে। সেই নাজির শাইল, জিরা শাইল চালের দাম কিন্তু 90 টাকা এবং 95 টাকার ভেতরে। এবং এখানে যারা দোকানি আছেন বা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে আসলে কোরবানের আগে করে যেই চালের দাম ছিল, অর্থাৎ যেটি কোরবানের আগে কেজি প্রতি বস্তাপতি 300 টাকা কমেছিল, সেটা কিন্তু আবার বাড়তে শুরু করেছিল এবং গত 1 মাস ধরে আসলে সেই দামটা বহাল আছে। এবং মূলত যে নতুন চাল ঢুকেছিল বাজারে সেই চালের কারণে এক ধরনের কমতির দিকে ছিল, কিন্তু এখন আবার আমরা যেটি দেখছি যে চালের যে বাজার সেটি অস্থির হয়ে আছে এবং সেই দাম কিন্তু পড়ার কোনো লক্ষণ নেই। এবং আমরা যেটি দেখেছি যে আসলে চট্টগ্রামে চালের যারা মিল আছে তারাও বলছেন যে আসলে ধানের দামটা বাড়তি পড়ছে এবং কোরবানির কারণে যেই মিল বন্ধ ছিল দীর্ঘদিন, 15 দিনের মতো বন্ধ ছিল এবং পরিবহন ভাড়ার যে বাড়তি হয়েছিল সেই সব কারণকে তারা বলছেন যে আসলে চালের দাম বাড়ার পেছনে কারণ। এবং তারা বলছেন যে আসলে এই মৌসুমে আসলে চালের দাম সবসময় এরকম থাকে, তবে গত বছরের যে দাম সেটি কিন্তু আমরা দেখছি যে এই গত বছরের তুলনায় এই বছর চালের দাম যে চালগুলো 70 টাকা বা 72 টাকায় বিক্রি হয়েছে সেগুলো কিন্তু 80 টাকায় বিক্রি হচ্ছে, 8 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়তি দামে বিক্রি হচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছেন কিন্তু মূলত ভোক্তারা। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে চালের বাজার। এবং এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অমিত হাসান, তিনি জানাবেন সেখানকার চালের বাজারের সবশেষ। ফয়সাল, একটু জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে। এখানে আসলে ইলিশ মাছের সরবরাহ আজকে ছুটির দিনে বেশ কম দেখা যাচ্ছে, যার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে এখানকার ইলিশ মাছ। এবং
প্রতি বছরই কিন্তু এই মৌসুমে আসলে ইলিশের সরবরাহ বেশ ভালো থাকলেও গত বছর এবং এবছর দেখা যাচ্ছে যে আসলে ইলিশের সরবরাহ বেশ কম, যার কারণে দামটিও বেশি যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে যদি আমি ইলিশের বাজারটা একটু আপনাদেরকে দেখাই, যে বরিশালের পাইকারি বাজারে ইলিশের দাম কিন্তু প্রায় 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ করে 1200 গ্রাম ওজনের যে ইলিশ পাইকারি বাজারে আজকে প্রতি মন 1,10,000 টাকা বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের ইলিশ 1 লাখ এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো প্রতি মন 94,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারেও কিন্তু এই প্রভাবটি পড়েছে। দেখা যাচ্ছে 500 গ্রামের ওজনের যে ছোট মাছগুলো রয়েছে সেগুলো প্রতি কেজি 2,000 টাকায় বিক্রি হচ্ছে। 700 থেকে 900, 2350 থেকে 2400, 1 কেজি 2550 থেকে 2600 এবং 1200 গ্রাম 2700 থেকে 2800 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং এই যে ক্রেতারা আসলে ছুটির দিনে বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন, তারা বলছেন যে ইলিশের দাম আসলে নাগালের বাইরে চলে গেছে এবং তারা কেনাকাটা করতেও কিছুটা হিমশিম খাচ্ছে। এবং ইলিশের দাম বাড়তি থাকে এবং নদীর মাছের সরবরাহ কম থাকায় কিন্তু চাষের যে মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত আজকে বাজারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রুই কাতল যেগুলো রয়েছে 280 থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই সময়ে ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা কেজির মাছটি বিক্রি হলেও সেটি কিন্তু 2350 থেকে 2400 টাকায় আজকে বিক্রি হচ্ছে, যার কারণে ক্রেতারা আসলে চাইলেও অনেকে কিনতে পারছে না, যার কারণে বেচা কেনাও কিছুটা কম বলছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। এবং ক্রেতারা বলছেন যে আসলে বাজারটি সহনীয় করতে এবং ইলিশের দামটি সহনীয় করতে যে বিভিন্ন সময় যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেগুলো যদি মানা হয় তাহলে ইলিশের সরবরাহটা আরও বাড়বে এবং দামটাও কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং অন্যান্য চাষের মাছের কথা যদি বলি তাহলে সেগুলোর দামও কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে বিভিন্ন সময়ে আসলে যে বরিশালের এই বাজারটিতে ইলিশের সরবরাহ থাকলেও আজকে কিন্তু ইলিশের সরবরাহ কম থাকায় দামটি বেড়েছে বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তো এবার আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মারুফ, তার কাছ থেকে জানবো আসলে মাংসের বাজারের খবর। ধন্যবাদ অমিত, আপনি সুন্দরভাবে জানাচ্ছিলেন বাজারের খবর। এখন আমি রয়েছি রাজশাহীর যে কোর্ট বাজার, সেই বাজারে। এখানে কিন্তু মাংস বিক্রি হচ্ছে সকাল থেকে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি সহ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখানে প্রথমত ক্রেতাদের সংখ্যা কম ছিল, এখন একটু বৃষ্টি থেমে যাওয়ায় ক্রেতার সংখ্যা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু সপ্তাহে ব্যবধানে মাংসের দাম কিন্তু অনেকে বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে যেটি ছিল সেখানে কিন্তু কেজি প্রতি 30 টাকা দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সোনালী মুরগি সপ্তাহে ভেদে কিন্তু 20 টাকা দরে দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এখানে গরুর মাংস এবং খাসির মাংসের দাম এখনো স্থিতিশীল রয়েছে। এখানে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 160, গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহে ছিল 280 টাকা, আজ বিক্রি হচ্ছে সেই সোনালী মুরগি 300 টাকা দরে। আর সোনালী মুরগি এবং পাশাপাশি যে দেশি মুরগি আছে সেই দেশি মুরগি গত সপ্তাহে ছিল 540 টাকা, আজ বিক্রি হচ্ছে 500 টাকা দরে। তবে এই দেশি মুরগির দামটা কিন্তু আজকে আমরা বাজারে কম দেখতে পাচ্ছি। আর গরুর মাংসের দাম গত সপ্তাহে ছিল যে দাম 750 টাকা, আজও কিন্তু 750 টাকা দরে বিক্রি হচ্ছে। খাসি মাংস কিন্তু গত সপ্তাহে ছিল 1100 টাকা, আজও 1100 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। এখানে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি কেন এই দামের ঊর্ধ্বগতি, তখন তারা বলছেন যে মুরগির বাজারে সরবরাহ কম থাকে, বর্ষা মৌসুম চলার কারণেই মূলত বাজারে ক্রেতাদের চাহিদা অনুযায়ী মুরগি সরবরাহ না করার কারণেই তাদের এই দাম বৃদ্ধি পাচ্ছে। এবং অন্যান্য যে মাংস আছে সেগুলোর দামও কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র এই সরবরাহের কারণে। তবে বিক্রেতার পাশাপাশি ক্রেতা যারা রয়েছে তারা বলছে যদি এই দামটা আমাদের সাধ্যের মধ্যে হয় তাহলে আমাদের হয়তো বা এই ছুটির দিনগুলো সহ অন্যান্য দিনগুলো পরিবার পরিজন নিয়ে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমাদের জন্য সাধ্যের মধ্যে কেনা সম্ভব হবে। এই ছিল অনেক এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ বাজারের খবর। আমার পেছনে যে জায়গা দেখতে পাচ্ছেন, বনভূমির মাঝখানে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছে নতুন এক রাস্তা। এই রাস্তা পরিবর্তন করে দিচ্ছে সেই জনপদের চিন্তা, চেতনা এবং ভবিষ্যৎ। বিশেষ করে 1000 কিলোমিটারের এই রাস্তা কৃষি, বাণিজ্য আর শিক্ষায় নতুন করে তৈরি করছে সম্ভাবনার আলো। আর সেনাবাহিনী বলছে এই সড়ক ধরে সামনে আসছে নতুন এক আগামীর বাংলাদেশ। দুর্গম সীমান্ত ঘুরে হোসাইন জিয়াদের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ, যেখানে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। 3 পার্বত্য জেলার উঁচু নিচু পাহাড় বেয়ে সীমান্ত রেখা ধরে ছুটে চলেছে পিচ ঢালা এক সড়ক, যার এক পাশে তাকালে ভারত মিয়ানমার,
অপর পাশে বাংলাদেশ। সড়ক ধরে আগালে 1000 ফুট উচ্চতায় দেখা মিলে চাকমা, ত্রিপুরা, পাংখোয়া, ম্রোসহ নানা জনগোষ্ঠীর। ছোট পাড়াগুলো দেখতে যতটা সুন্দর, বসবাস ঠিক ততটাই কঠিন। এসব পাড়ার 30-40 কিলোমিটারে নেই কোনো বাজার, স্কুল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স। 1036 কিলোমিটার দীর্ঘ এই সড়ক বদলে দিচ্ছে পার্বত্য জনপদের ভাগ্য আর ভবিষ্যৎ। সীমান্তের খুব কাছেই বাজারগুলোতে চোখে পড়ে ভিনদেশের লবণ, চিনি, চা পাতা সহ নানা পণ্য। একবার বাজারে কেনা করতে গেলে 3 দিন 4 দিন লেগে যেত, তো এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। বাজার থেকে আনি নাই, এখন রাজতুলি থেকে আমি নিয়ে আসছি, খুব গাড়ি ঘোড়া সুখসুবিধা হয়েছে। সড়কের কারণে পাহাড়ি ভূমির মূল্য বেড়েছে কয়েক গুণ। কেউ কেউ খুঁজছেন বিনিয়োগের সুযোগ। একসময়কার পরিত্যক্ত ভূমি এখন বসতি। স্বাবলম্বী হবার স্বপ্ন নিয়ে তরুণরা গড়ছেন ফল ফসলের বাগান। আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, অনেক বাগান করার কি মানুষের এগিয়ে চলছে। এখন সুযোগ সুবিধা হয়ে গেছে, রাস্তাঘাট খইয়া বেচা কিনে বিক্রি করতে পারবো ভালোভাবে, দামি ভাবে। বিশাল এই সীমান্তে কলেজ বা মাধ্যমিক বিদ্যালয় এখনো স্বপ্নের মতো। তবে এবারই প্রথমবারের মতো 4টি প্রাথমিক বিদ্যালয় চালু করেছে সেনাবাহিনী। পানি পার হয়ে তারপরে স্কুলে আসতে হতো, এখন তো সীমান্ত সড়ক হওয়ার ফলে, ব্রিজ হওয়ার ফলে অনেক সুবিধা হয়ে গেছে। শহরে গিয়ে আত্মীয় স্বজনের কাছে গিয়ে পড়াশোনা করতাম অনেক কষ্টে। সেনাবাহিনী বলছে পাহাড়ের কৃষি, অর্থনীতি আর বাণিজ্যে শক্ত ভিত গড়ে দিচ্ছে সীমান্ত সড়ক। আছে পর্যটনে নতুন নতুন স্পট তৈরি ও কর্মসংস্থানের সুযোগ। দেশের এ ভূমিতে সরকারি বিভিন্ন সংস্থাকে দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান সেনাবাহিনীর। বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। উপজেলা, জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে। যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে পর্যটনের বিভিন্ন স্পট আস্তে আস্তে উন্মোচিত হবে, যেটা আমাদের পর্যটন শিল্পকে পাহাড়ি অঞ্চলে বিকশিত করবে। পাহাড় এখন এগিয়ে চলার ধ্বনি। সীমান্ত সড়ক শুধু উন্নয়নের গল্প নয়, পাহাড়ি জাতির আত্মবিশ্বাসে পথ চলার বাতিঘর। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বনানীতে একটি হোটেলে ভাঙচুর ও নারীদের ওপরে হামলার অভিযোগে মনির হোসেন নামের একজনকে বহিষ্কার করেছে যুবদল। বৃহস্পতিবার রাতে তাকে বহিষ্কার করা হয়। এ নিয়ে বনানী থানায় একটি মামলাও করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বনানীর এই হোটেলটার সিসিটিভি ফুটেজে দেখা যায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে নারীদের ওপরে হামলা করা হয়। আত্মরক্ষার চেষ্টায় সিঁড়ি থেকে নিচে পড়ে যান নারীরা। এই সময় হোটেলের ভেতরেও ভাঙচুর চালায় তারা। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় সমালোচনা। পাবনায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছে। সকালে সাথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কে পূর্ব বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এই সময় বিকট শব্দে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় 3 জনকে পাওয়া যায়। পরে দুর্ঘটনায় আহত 9 জনকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে ভর্তি করলে 2 জন নিহত হন। তার মধ্যে একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুমিল্লা থেকে স্বল্প আয়ের যাত্রীদের জন্য চালু হওয়া দ্রুত গতির ডেমো ট্রেনের সংকট দূর করতে পারছে না রেলওয়ে। অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। এদিকে আগে থেকেই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর রুটে বন্ধ হয়েছে আরও 4 জোড়া ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের যাত্রীরা। কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। মেট্রো রেল মনে হলো এটি মূলত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো। দ্রুতগতির এই পরিবহন এখন লাকসামের লোকশেডে পড়ে আছে অযত্ন অবহেলায়। খসে পড়ছে যন্ত্রাংশ। 3 কোচ ও 2 ইঞ্জিন বিশিষ্ট ডেমো ট্রেনটির পুরো শরীর জুড়ে শুধুই মরীচিকা।
খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সিট, পাখা ও ইঞ্জিনের ভাঙ্গাচোরা অংশ। চলাচল বন্ধের মাত্র 6 বছরের মধ্যেই তদারকির অভাবে প্রায় 30 কোটি টাকা মূল্যের ডেমু ট্রেনটি ক্রমেই পরিণত হচ্ছে কঙ্কালে। 2012 সালে চীন থেকে আমদানি করা হয়েছিল 20টি ডেমো, খরচ হয় প্রায় 650 কোটি টাকা। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 2020 সালে মাত্র 8 বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া 4 সেট ডেমোর সবই এখন অচল। ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় আবারও ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের যাত্রীরা। একটা ট্রেন মানে অনেকগুলো বাসের যাত্রী একবার নিয়ে যেতে পারতো, এখন সেই ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে। আমাকে ইমার্জেন্সি যেতে হচ্ছে, তো আমি যদি এই যে লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে ওগুলো যদি থাকতো তাহলে আমি ওই সুবিধাটা পেতাম। কুমিল্লা নোয়াখালী ও কুমিল্লা চাঁদপুর রুটে 20 জোড়া ট্রেন এবং কুমিল্লা ঢাকা ও কুমিল্লা চট্টগ্রাম রুটে 34 জোড়া ট্রেন সহ লোকাল ও আন্তনগর মিলিয়ে মোট ট্রেন ছিল 54 জোড়া। এর মধ্যে 5 বছরে বন্ধ হয় 18 জোড়া ট্রেন, যার মধ্যে ডেমু রয়েছে 4 জোড়া। বর্তমানে পূর্বাঞ্চলে আন্তনগর ও লোকাল মিলিয়ে মোট 36 জোড়া ট্রেন চলাচল করলেও তাতে 2/3 পূরণ হয়। বাকিরা বাধ্য হয়ে সড়ক পথ ব্যবহার করেন। গেল অর্থ বছরে পূর্বাঞ্চলের এই 4টি রুটে টিকিট বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার, আর চলতি অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 18.5 কোটি টাকার টিকিট। রেলপথ এখনও স্বল্প আয়ের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম, কিন্তু চাহিদার তুলনায় এই রুটগুলোতে রয়েছে ট্রেনের সংকট। যে কয়েকটি চলছে তাও ধুঁকছে লোকবল সংকটে। তবে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমু বন্ধে, তাই এসব রুটের যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। অনেক লোকাল যাত্রীরা আন্তনগর ট্রেনে ভ্রমণ করতে পারে না, স্বল্প খরচে তারা ভ্রমণ করতে চায়। ডেমোগুলাতে যথেষ্ট আর্নিং ছিল আগে, এখন ভবিষ্যতে যদি গাড়ির ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষ করে তাহলে মোটামুটি যাত্রীর চাহিদা এটা কভার করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল, তার উপর ডেমু বন্ধে সেই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এই রোডে বিশাল থেকে বিশালে লাস্টে নষ্ট হয়েছে রে, বিশালে সেপ্টেম্বর থেকে এটা নষ্ট। কষ্ট করে অনেক সময় চাঁদপুরে প্রয়োজনে বাইরে উঠে যাইতে হয়, বুঝছেন? আমরা দেখি সমস্যা আছে, যাত্রীরা তো আরো সমস্যা। চাঁদপুর রোডে তো কোনো ট্রেনে নাই, কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে ট্রেন নাই। ডেমোগুলো যদি পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় যে প্যাসেঞ্জারের যেই চাহিদা, এই চাহিদাটা পূরণ হবে এবং যাত্রীদের যেই মান উন্নয়ন এবং স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে গন্তব্যে পৌঁছানো, এটা আবার পুনরায় শুরু করা সম্ভব হবে। যথাযথ প্রযুক্তি জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লার 4 সেট ডেমু মেরামতের চেষ্টাই করেনি মন্ত্রণালয়, তাই স্থায়ীভাবে অচল হয়ে কুমিল্লা লাকসাম ও চট্টগ্রামের লোকোশেডে পড়ে আছে ট্রেনগুলো। মাসুদ আলম, এখন, কুমিল্লা। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় 3 মাসের জন্য বনজীবীদের প্রবেশে বনে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ, কিন্তু বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় বিপাকে পড়েছে সেখানকার কর্মজীবী মানুষরা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। জীবিকার জন্য পুরোপুরি সুন্দরবনের ওপর নির্ভরশীল নদী তীরে বসবাসরত কয়েক হাজার পরিবার মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করেই চলে সংসার, কিন্তু 3 মাসের নিষেধাজ্ঞায় হঠাৎই সব বন্ধ। জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তবে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন তীরে বসবাসরত কয়েক হাজার বনজীবী পরিবার। অবস্থাটা জটিল খারাপ। মনে করেন আমাদের যে 3 মাসের জন্য যে বন্ধ, মনে 55 কেজি চাউল দিয়েছে, 55 কেজি চাউলে কি হয়? সুন্দরবনে মাছ ধরি, কাঁকড়া মারি, মধু কাটি, এখন তো সব বন্ধ। আমাদের তো কোনো কর্মজীবী, 65 কেজি 55 কেজি চাল দিয়েছে, ও চালই তো খালি ভাতটা হয়, তরকারি সব কিনবো কোনটি। আরও অন্যান্য খরচা আছে, পরিবারে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের খরচা আছে। 12 মাসই আমাদের মাছ না ধরলে একদিন মনে করেন যদি আমরা আয়না করতে পারি আমাদের সংসার চলে না। সুন্দরবনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় শুধু বনজীবীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। সুন্দরবন ঘুরতে আসা পর্যটকরাও এখন যেতে পারছেন না বনে। এছাড়া পর্যটক না থাকায় ঘাটে অলস পড়ে আছে শত শত নৌযান। মনে করেন ঋণ দায়িক মাছজনের টাকা পয়সা এতে হতে করে মনে করেন যে আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে এখন, আর উল্টো ঋণ বাদ দিছে আমাদের। কোনো অনেকটা লসের মধ্যে, তারপরে বোটটাও নষ্ট হয়ে যাচ্ছে মেরামত না করে। কারণ আমাদের যদি টুরিস্টের ভাড়া যদি না হয় তাহলে আমরা
কিভাবে মেরামত করবো সেটা। সেই জঙ্গল যদি বন্ধ থাকে, আর এখন এই যে জঙ্গল বন্ধ করার কারণে অনেক দুষ্কৃতকারী জঙ্গলে অবৈধ কাজকাম শুরু করেছে। সরকার প্রতি বছরই সুন্দরবনে 3 মাসের নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নেই দীর্ঘমেয়াদী সহায়তা পরিকল্পনা, নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও। বন বিভাগের দাবি, সিদ্ধান্তটি সুন্দরবনের সুরক্ষার জন্য সরকারি নির্দেশনা মেনেই কার্যকর করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জুন, জুলাই, আগস্ট 3 মাস আমাদের সুন্দরবনে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে। আমরা যাতে এই সময়ে সুন্দরবনে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, এই জন্য আমাদের নিয়মিত যে টহল সেটাও কার্যকর আছে। এর সঙ্গে আমরা স্পেশাল টিম গঠন করছি, তাও আছে, এবং স্মার্ট টিমেরও টহল কার্যকর আছে। জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা নিঃসন্দেহে প্রয়োজনীয়, তবে সুন্দরবন ঘেঁষা নানা জল্পনা কল্পনার পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের পাশ হলো রিপাবলিকানদের কর ছাড় ও ব্যয় বিল বা ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টার দিকে বিলটিতে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প তার বড় আইনগত সফলতা পেলেন। বিল স্বাক্ষর অনুষ্ঠানে কংগ্রেস ও সিনেটের সকল সদস্যকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এটি ট্রাম্প প্রশাসনের বড় উপহার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হবে। চলতি সপ্তাহের শুরুতে সিনেটে দীর্ঘ অধিবেশনের পর পাশ হয় বিলটি। ট্রাম্পের প্রস্তাবিত বিলের মধ্যে বড় কর ছাড় সহ মার্কিন প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তার ব্যয় বাড়ানোর কথা বলা হয়েছে, আর এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ আরও বেড়ে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণঅভ্যুত্থানের নিহত আহতদের নামে বহু মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতার জের ও মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস হয় না। প্রথম পাহাড়ের নতুন সীমানা সড়কে বেড়েছে জুম ফসলের বিক্রি, স্বাবলম্বী হতে অনেকেই করছেন ফল ফসলের বাগান। এখন আমরা পাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসা যাওয়া। ভালো ফসল উন্নতি করে তারপর এই বাড়িতে তো বিক্রি করতে পারছি। আর কুমিল্লা থেকে চলা 4 সেট ডেমু ট্রেনের সবই অচল, চাহিদা বাড়লেও একের পর এক লোকাল আন্তনগরে বন্ধ ভোগান্তি। এবং সুন্দরবনে 3 মাস প্রবেশ নিষেধাজ্ঞায় কর্মহীন হাজারো বনজীবী, ক্ষতির মুখে পর্যটকবাহী ট্রলার মালিক চালকরা। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।